মতপার্থক্য যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। মতপার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। 22 জানুয়ারি সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। দলের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ভারত তুরস্কের রাষ্ট্রদূত ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিত 18, ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ। যত কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। সিরাপ দেশে ওটা খাইছি, এতে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্রেসক্রিপশন ছাড়াই মিলছে অ্যান্টিবায়োটিক, কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। হুমকিতে জনস্বাস্থ্য, সচেতনতার তাগিদ। এবং আইসিসি থেকে এখনো চিঠির উত্তর পায়নি বিসিবি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপ খেলার প্রস্তাব সম্পর্কে জানেন না বুলবুল। সোম মঙ্গলবারের মধ্যে আসতে পারে সিদ্ধান্ত। মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেছেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানিয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে
সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানায়, 2-1 দিনের মধ্যে তার সফরসূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে চাচ্ছেন। 17 বছর পর দেশে ফিরে এটি হবে তার ঢাকার বাইরে প্রথম সফর। এর আগে ইসির অনুরোধে উত্তরবঙ্গে 4 দিনের সফর স্থগিত করেন বিএনপির চেয়ারম্যান। নিজের প্রথম নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ চিহ্নিত করে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে রাতে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এদিন তুরস্ক মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। শনিবার বিকেল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। পরে সাংবাদিকদের কাছে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। উঠে এসেছে ভারতের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের বিষয়ও। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন। আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে চেয়ারম্যান হওয়ার পর অনেক গণমাধ্যম কর্মী সহ সম্পাদকদের সঙ্গে এবং প্রতিনিয়ত তো প্রোগ্রামের আগে থেকেই ছিল, রাষ্ট্রদূতদের সঙ্গেও যথারীতি বৈঠক হয়েছে। সেক্ষেত্রে তার পুরো কার্যক্রম নিয়ে যদি আমরা শুরুতে আলোচনায় আসি। আপনি জানেন যে গতকালকেই বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান এবং এর পরেও কিন্তু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালকে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্যদের নিয়ে যে মিটিংটি, তারপরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এবং এর পরের দিনই আজকে সিনিয়র সাংবাদিক, সম্পাদক তাদের সঙ্গে আজকে মতবিনিময় করেছেন তারেক রহমান। এবং সেখানে কিন্তু সাংবাদিকদের তরফ থেকেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা নিয়ে নানান ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার যে পরিকল্পনার কথা
কথা, তার যে প্ল্যানিংয়ের কথা, সেটি কিন্তু তিনি আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যাত্রা সেটি উত্তরণ ঘটবে সেটি তিনি বলেছেন। আপনি ব্যস্ততার কথা বলছিলেন, আজকে কিন্তু একই সঙ্গে তিনি ভারত, তুরস্ক এবং মিশরের যে হাইকমিশনের রাষ্ট্রদূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। আজকে সকালে যেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যাতে করে না হয়, সবাই ঐক্যবদ্ধ যাতে থাকতে পারে সে আহ্বান তিনি জানিয়েছেন। দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন, তিনি এই মন্তব্য করেছেন। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হবে 12 ফেব্রুয়ারি, সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে আমরা জানি যে আগামীকালকেই তো উত্তরবঙ্গে 4 দিনের সফর হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারম্যানের, সেটি নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে সেটি তিনি স্থগিত করেছেন। আপাতত সিলেট থেকে হযরত শাহজালালের মাজারে যেই তার যে শ্রদ্ধা জানানো মাজার জিয়ারত, তার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে শুরু করতেন। বলি স্পেসিফিক্যালি একটু আলোচনায় আনি যে এই যে গণমাধ্যম কর্মীদের সাথে বসা, সম্পাদক পর্ষদের সাথে বসা, এটি নিশ্চয়ই গণমাধ্যমকে সঠিক পথে থাকা বা নতুন পথে যাত্রাটা ইঙ্গিত দিল কিনা? নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন যাতে করে তার যেই স্বাধীন সাংবাদিকতা তারা করেন সেটি নিশ্চিত করা, তার যে প্রতিশ্রুতি সেটি তিনি ব্যক্ত করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের তরফ থেকেও কিন্তু আসলে সেই আহ্বান কিন্তু ছিল যাতে করে তারা সঠিক সাংবাদিকতা করতে পারেন। এর আগে 16-17 বছরে যে ধরনের সাংবাদিকতা বাংলাদেশে ছিল সেটি পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কথা তিনি বলেছেন। একই সঙ্গে আজকে কিন্তু ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, এছাড়াও তুরস্ক রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। একই সঙ্গে মিশরের যেই রাষ্ট্রদূত তিনিও কিন্তু বৈঠক করেছেন। সেখানেও কিন্তু আসলে বাংলাদেশ এবং সেই সব দেশের সঙ্গে যেই পারস্পরিক সম্পর্ক রয়েছে সেসব নিয়ে কথা হয়েছে এবং একই সঙ্গে আগামী দিনে বাংলাদেশ যাতে করে এগিয়ে যায় সেসব নিয়ে কিন্তু কথা বলেছেন। সেটি বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন। বিএনপি চেয়ারম্যানের সব কার্যক্রমই কিন্তু এই সামনে নির্বাচন ঘিরেই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এই যে আপিল শুনানি হচ্ছে, তার আপডেটটা কি? আপনি জানেন যে আজকে আপিল শুনানি শুরু হয়েছে এবং প্রথম দিনেই কিন্তু 52 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। সে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা সেটি দেখে আসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা পুলিশের কাছে বডি ক্যাম দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি, আপনাকে একটু জানিয়ে রাখি আজকে 70 জনের আপিল শুনানি করা হয়েছে এবং এটি কিন্তু 18 জানুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ যাদের বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে, তারা আপিল শুনানির মধ্য দিয়ে আসতে পারবেন।
সেক্ষেত্রে ওয়ালি, যারা নতুনভাবে আসলো তারা তো আবার মার্কার জন্য আবেদন করবেন, আবার একই সাথে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা অংশ ছিল। সামগ্রিকভাবে কি পাওয়া গেল চিত্র? আজকে মূলত নির্বাচন কমিশনের যে আপিল শুনানি, সেখানে আমি যেটা আগে বলছিলাম যে 52 জনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু আলোচিত ঢাকা 9 আসনের তাসনিম যারা, যিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তার মনোনয়ন বৈধ হচ্ছে। একই সঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি কক্সবাজার 2 আসনে নির্বাচন করছেন, তারও কিন্তু মনোনয়ন বৈধ হয়েছে, অর্থাৎ তারা নির্বাচন করতে পারছেন। যেটা আপনি পুলিশের কথা বলছিলেন, এটি আজকে রংপুরে পুলিশ মহাপরিদর্শক যিনি কথা বলছেন বাহারুল আলম বলেছেন নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখবে পুলিশ, এমন কথা তিনি বলেছেন, প্রতিশ্রুতির কথা বলেছেন। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু আসলে আইজিপি বলেছেন। একই সঙ্গে আজকে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল যারা ঢাকায় রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের, এবং সেখানে নাহিদ ইসলাম যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তার যে অনাস্থা, সেটি তিনি বলেছেন, তিনি এটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশেষ দলকে সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। অর্থাৎ যে নির্বাচন নিয়েই কিন্তু আসলে যে আলোচনা, সেটি আসছে এসিতে যেমন রয়েছে, একই সঙ্গে কিন্তু আসলে বিদেশি নানান পর্যবেক্ষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সবারই কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ, যেহেতু দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে, এমন কিন্তু সবাই আশা করছেন। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যক্রম, একই সাথে ইসিতে আপিল নিষ্পত্তির সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। দেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা বলেছেন, জনভোগান্তি কমাতে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা নিষ্পত্তি হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক সংলাপের আয়োজন করা হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র উঠে আসে। সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ব্যর্থ হয়ে সেটা মবের উপর চালিয়ে দিচ্ছে। এই নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে। আলোচনায় যোগ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে অন্তর্বর্তী সরকার সফল। বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার এরই মধ্যে প্রায় 20,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। দমনভিত্তিক শাসন থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা নাগরিক সমাজে যারা আছি, আমাদের যেমন দায়িত্ব হয় নিজেদের কিভাবে শুধরানো, আপনাদেরও রাজনৈতিক দলেরও দায়িত্ব যে আপনাদেরও কিন্তু ব্যবস্থা নিতে হবে। যে বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হয়, ধারণ করতে হয়, রাজনৈতিক দল প্রডিউস পাবলিক গুড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তারা উৎপাদন করে, এটা তাদের অঙ্গীকার এবং তারা সেটা করেন এবং তারা তাদের কাছ থেকে জনগণ, রাষ্ট্র, মানুষ সেটা প্রত্যাশা করে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সব মহলের সম্মিলিত প্রয়াস গুরুত্বপূর্ণ বলে মত দেন বক্তারা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে 7টি খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সিপিডি। এছাড়াও বিনিয়োগ কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। নির্বাচন পরবর্তী সময়ে নীতির ধারাবাহিকতা এবং সুশাসন নিশ্চিত করাই বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রধান শর্ত হবে। সুরক্ষা দেওয়ার জন্য যে আইনটা, সেটাই। রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ অর্থনীতি নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বৃদ্ধি এবং এলএনজি আমদানি নির্ভরতার সমালোচনা করে সংস্থাটি। এখানে কয়লার ব্যবহার গত 1.5 বছরে 3% বেড়েছে, অথচ যেখানে সরকার শূন্য কার্বন অর্থাৎ জিরো এমিশনের কথা বলছি, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছে, সেখানে কিন্তু কয়লার বৃদ্ধি বেড়ে চলেছে। এটা একটা বড় প্রশ্ন। এলএনজি আমদানি নির্ভরতা কমানোর পরিবর্তে আমদানি নির্ভর বাড়াচ্ছি, যেটা কিনা জ্বালানি নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি, এনার্জি সিকিউরিটির জন্য একটা ভয়ের ব্যাপার, একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। ব্যাংক খাতে আস্থা ফেরাতে বিশেষ আদালত গঠনের সুপারিশ করে সিপিডি। নির্বাচন পরবর্তী সরকারকে সরকারি অর্থব্যবস্থা, মূল্যস্ফীতি, কৃষি সহ 7 খাতকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানায় সংস্থাটি। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক যে অনিশ্চয়তা এবং সর্বোপরি কস্ট অফ ডুইং বিজনেস যে রয়েছে, সেগুলার
উপরে সেগুলা দূর করার প্রচেষ্টা নিতে হবে। এই প্রেক্ষিতে আমরা কতগুলো সুপারিশ করেছি নতুন সরকারের জন্য। এলডিসি গ্র্যাজুয়েশনকে ফাঁদ উল্লেখ করে সরকারকে সতর্ক করেন ডক্টর মুস্তাফিজুর রহমান। ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যেটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ। এদিন 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসের অর্থনৈতিক পরিস্থিতির পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। জুলাই আগস্ট। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতে মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহার হুমকিতে জনস্বাস্থ্য। আইডিসিআর এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবেলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিটি, রৌনক নিয়ন্তার রিপোর্ট। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। আইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলো কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিং এর আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামীর রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংক আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্সে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আলাদা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের দ্বিতীয় দিনে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, কেন্দ্রীয় ব্যাংকে আলাদা বিভাগ হবে ইসলামী ব্যাংকের জন্য। এছাড়া দ্রুত ইসলামী ব্যাংক আইন করারও কথা জানান তিনি। So we are drafting a new law. I think we have established a department called Islamic Banking Department. We didn't have that also. They will be fully dedicated to look after the operational and legal aspects of this. বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংকগুলো আমানত সংগ্রহের বিপরীতে বেনামে ঋণ দেয়ায় ক্ষোভ জানান গভর্নর। Extend my very warm এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ফান্ডামেন্টালস ইজ একটা ডিমেনশন যেখানে অর্থনীতি কেমন আছে এটার উত্তর খোঁজা যায়, এবং সেখানে মূল মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে এবং শক্তিশালীর দিকে এগুনোর একটা বিষয় আছে। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমে দাও। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে। মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে,
এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি। ব্যবসায়ী কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলেও জানান অর্থ উপদেষ্টা। উনি এটার ফাউন্ডার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের সংকট কাটছেই না, সিলিন্ডার বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে। খুচরা বিক্রেতারা জানালেন, সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছেন না পরিবেশকরা। রাজধানীর ভাসানটেকের বাসিন্দা রাশিদা বেগম ঘরে সিলিন্ডার থাকলেও হঠাৎ করে এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ায় মাটির চুলাই এখন তার নির্ভরতা। গ্যাস অনেকদিন আগে আনছি তো অল্প একটু মনে আছে, দুই রান দিলে তো শেষ হয়ে যাবে, এরপরে আবার 2000 টাকা 2500 টাকা দাম করছে না। রাশিদা বেগমের প্রতিবেশীদেরও এখন একই দশা। 1300 টাকার সিলিন্ডার বাজারে এখনো হাঁকা হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দাম, আর এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের বাসিন্দারা। বাসায় কাজ করে তো আমরা 3000 টাকা পাই, 2500 টাকা দিয়ে যদি সিলিন্ডার কিনি তাহলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ বুঝেন না, আমরা এখন কিনতে পারি না, আমরা লাকি দিয়ে রান্না করি। গ্যাসের জন্য আসছিলাম তো ওরা বলতেছে 2100 টাকা, তারপরে বলতেছে মানে এভেলেবেল না। রাজধানীর বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল পড়ে আছে খালি সিলিন্ডার। খুচরা বিক্রেতারা জানালেন, সংকটের অজুহাতে নির্ধারিত দামে এলপি গ্যাস সরবরাহ করছে না পরিবেশকরা। আজকে তো কয়েকজন ফোন দিয়েছে, কাস্টমার মাল দিতে পারেনি, থাকলে বিক্রি করতে পারতাম, 2-1 টাকা লাভ হইতো, আমরা আমার সংসারটা চলতে পারতাম। পিছনে এত বোতল দেখতেছেন, আসলে ওই বোতলে কোনো গ্যাস নাই, আমরা রিপ্লাই করতে পারতেছি না, গ্যাসের অনেক দাম কারণে, আর এত দাম দিয়ে গ্যাস বললেও জনগণ এগুলা নিবে না। এদিকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন মালিকদের সংগঠনের নেতারা জানান, চাহিদার মাত্র 20% এলপিজি পাওয়ায় মহাবিপদে অটোগ্যাস নির্ভর পরিবহন খাত। এই সমস্যাটা প্রায় 1 মাস ধরে চলতেছে এবং গত 10 থেকে 15 দিন ধরে এটা তীব্র আকার ধারণ করছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। এই 1.5 লক্ষ গাড়ি যে এলপিজিতে কনভার্ট হয়েছে, এগুলা না পাওয়ার কারণে প্রত্যেকের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। এলপি গ্যাস কেন্দ্রিক নৈরাজ্য তদন্তে কমিটি গঠন সহ 3 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2025 সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7584টি। এতে নিহত হয়েছেন 7359 জন এবং আহত হয়েছেন 16476 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগে এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। শুধুমাত্র গত 1 বছরে অন্তত 7584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত 7359 জনের। এই বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 16476 জন। দুর্ঘটনা পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। 85% দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি, কিন্তু গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন সহ 21 দফা সুপারিশ করে সংস্থাটি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ পরিচালনা করতে হবে। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এবার মার্কিন মসনদ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানি গণমাধ্যমের দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত 200-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে খামেনির পক্ষে দেশটির বিভিন্ন শহরে পাল্টা সমাবেশ হয়েছে। ইরানে অর্থনৈতিক মন্দার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম তেহরান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি চিকিৎসকের দাবি, প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই অস্থিরতায় রাজধানীর 6টি হাসপাতালে 200-এর বেশি বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত হয়েছে।
দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ কার্যত বন্ধ করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও বিদেশি শক্তির হাতিয়ার আখ্যা দেন। খামেনির দাবি, ট্রাম্পের হাতে হাজারো ইরানির রক্ত লেগে আছে এবং শেষ পর্যন্ত তাকেও উৎখাত করা হবে। এর মধ্যেই আরদাবিল শহরে সরকারপন্থী বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে স্লোগান দেন। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় খোররামবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। অন্যদিকে ইরান বড় বিপদে আছে দাবি করে সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানে এমন সব শহরে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। 2 দিন পেরিয়ে গেল, চিঠির উত্তর দেয়নি আইসিসি। সোম-মঙ্গলবারের মধ্যে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে এমন সংবাদের বিষয়ে কিছুই জানা নেই বলে মন্তব্য বুলবুলের। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, সোম-মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবে নির্বাচনী প্রচারণা। আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ। বাতিল স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এ ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।